আজকের গল্পের নাম মায়াবী কুঁয়ো। শ্যামনগর গ্রামটা ছিল ম্যাপের প্রায় শেষ প্রান্তে। দারিদ্র্য আর অভাব সেখানে নিত্যদিনের সঙ্গী। 1940-এর দশক, ব্রিটিশ শাসনের শেষ লগ্নেও বাংলার গ্রামগুলোর কপালে জুটছিল কেবল বঞ্চনা আর ক্ষুধা। পাটক্ষেত আর ইটের ভাঙা দেয়ালের সারি, তার ফাঁক দিয়ে উকি দেওয়া দোচালা মাটির বাড়িগুলো গুমোট গরমে থমকে থাকত। বাতাস যেন ভারী হয়ে উঠত এক অজানা আশঙ্কায়, আর সেই বাতাসেই ভেসে আসত লোককথা আর অলৌকিকতার ফিসফিসানি। রামুচরণ মণ্ডল একজন দরিদ্র কৃষক। নিজের ভাঙা ভিটেতে স্ত্রী লক্ষ্মী আর 2 ছেলে মেয়ে কানাই ও মিনাকে নিয়ে কোনো মতে দিন গুজরান করত। তার চোখে স্বপ্ন ছিল, কিন্তু জীবনের রুক্ষ বাস্তবতা সেই স্বপ্নগুলোকে ধুলো মাটি করে দিত প্রতিদিন। লক্ষ্মী ছিল রামুর যথার্থ সহধর্মিণী, কঠোর পরিশ্রমী, বাস্তববাদী আর ভবিষ্যতের দুর্ভাবনায় সদা ভীত। কানাই আর মিনা, তাদের ছোট ছোট চোখে ছিল গ্রামের সব আনন্দ আর সরলতা, কিন্তু অভাবের কালো মেঘ তাদের কচি মনেও দীর্ঘ ছায়া ফেলত। সে বছর পাট ভালো হয়নি। আষাঢ়ের শেষেও বৃষ্টির দেখা নেই। মাঠে ফাটল ধরেছে। রামুচরণের বুকও যেন সেই ফাটলের মতোই চিরে যাচ্ছিল। মহাজনের ঋণ, ছেলেমেয়েদের মুখে দুবেলা ভাত তুলে দেওয়ার দুশ্চিন্তা, সব মিলিয়ে রামুচরণ দিশেহারা। একদিন দুপুরবেলা সূর্য যখন মাথার ওপর আগুন ঝরাচ্ছে, রামুচরণ জঙ্গলের ধারে পুরনো আমবাগানটায় শুকনো ডালপালা কুড়োতে গিয়েছিল। কাঠ জোগাড় হলে অন্তত 2 পয়সা আসবে। জঙ্গলের আরও গভীরে, যেখানে মানুষ সচরাচর যায় না, ঘন লতাপাতায় ঢাকা একটা জায়গায় তার নজর পড়ল। জঙ্গলের এই অংশে গ্রামের কারো পা পড়ত না। লোকে বলতো এখানে নাকি ডাকাতদের আস্তানা ছিল একসময়, আর শ্মশানের পথ নাকি এই দিকটা দিয়েই গেছে। লতাপাতার জট সরাতেই রামুচরণ অবাক হল। সেখানে একটা পুরনো ইটের তৈরি পাতকুঁয়ো। কুঁয়োর পাড় ভেঙে গেছে, শ্যাওলায় ঢাকা জল, পাতা আর আবর্জনায় ভর্তি। দেখে মনে হয় শত শত বছর ধরে কেউ এই দিকে আসেনি। গ্রামের প্রবীণ দেবেন সেন, যিনি গ্রামের লোককথা আর ইতিহাস নিয়ে চর্চা করতেন, তিনি একবার গল্পচ্ছলে এমন এক কুঁয়োর কথা বলেছিলেন যা নাকি অতীতে কোনো এক সাধুর অলৌকিক শক্তিতে পূর্ণ ছিল, কিন্তু কালের গর্ভে তা হারিয়ে গেছে। রামুচরণ আগে কখনো এর কথা শোনেনি বা দেখেনি। তার মনে একটা অজানা ভয় আর কৌতূহল খেলে গেল। হঠাৎ তার মনে এলো, এই কুয়োটা কি দেবেন সেনের সেই গল্পের কুঁয়ো? পরদিন রাতে লক্ষ্মীর কাছে কুয়োটার কথা বলতেই সে ভয় পেয়ে গেল। ওসব আপদ বিপদ ঘাঁটতে যেও না গো, লক্ষ্মী বলল। জানো তো এই জঙ্গলে কত পুরনো রহস্য লুকিয়ে আছে। গ্রামের প্রবীণরা বলেন এ জঙ্গলে নাকি অতৃপ্ত আত্মার আনাগোনা। রামুচরণ অবশ্য শুনল না। তার মাথায় তখন শুধু একটা কথাই ঘুরছিল, যদি সত্যি এ কুয়োর কোনো জাদু থাকে, যদি আমার সব দুঃখ দূর হয়ে যায়। অভাবের তাড়না মানুষকে সাহসী করে তোলে, আবার অন্ধ। রামুচরণ ঠিক করল সে কুয়োটার কাছে যাবে। পরের দিন ভোরে কেউ ওঠার আগেই সে কিছু চাল আর সিঁদুর নিয়ে কুয়োর ধারে গেল। দ্বিধাগ্রস্ত মনেই সে কুয়োর পাড়ে চাল ছিটিয়ে দিল, সিঁদুর মাখিয়ে দিল ভাঙা ইটের উপর। তারপর হাত জোড় করে নিদারুণ অসহায় আর বুক ভরা বাসনা নিয়ে ফিসফিস করে বলল, ওগো অদৃশ্য শক্তি, যদি তুমি সত্যিই এখানে থাকো, আমার একটা উপকার করো। আমার মাঠের ফসল মরে যাচ্ছে, মহাজন তাগাদা দিচ্ছে। এবার যেন আমার পাটের ক্ষেতটা ভরে ওঠে, লক্ষ্মী আর আমার ছেলে মেয়েদের মুখে যেন অন্তত 2 বেলা অন্ন জোটে। কথাটা শেষ হতেই একটা ঠান্ডা বাতাস ছুটে গেল। পাতার মর্মর শব্দটা যেন হঠাৎ করেই থেমে গেল মুহূর্তের জন্য। রামুচরণের বুক ধড়ফড় করে উঠল। সে দ্রুত বাড়ি ফিরে এলো। কয়েকদিনের মধ্যেই অবাক করা ঘটনা ঘটল। আকাশ ভেঙে বৃষ্টি নামল। একটানা 2 দিন মাঠের ফসল প্রাণ পেল। রামুচরণের পাটের ক্ষেত যেন কয়েক বছরে যা ফলন দেয়নি তার চেয়েও বেশি ফলিয়ে দিল। গ্রামের অন্য কৃষকদের যেখানে ফসলের ক্ষতি হয়েছে, সেখানে রামুচরণের ক্ষেত সবুজে ভরে উঠল। পাট বিক্রি করে রামুচরণের হাতে এমন কিছু টাকা এলো
যা সে স্বপ্নেও ভাবেনি। মহাজনের ঋণ শোধ হলো, বাড়িতে দুবেলা মাছ ভাত জুটতে লাগলো, ছেলে মেয়েদের নতুন জামা কিনে দিল লক্ষ্মী। গ্রামের সবাই অবাক। দেবেন সেন কুঁচকে যাওয়া চোখ দুটো দিয়ে রামুচরণের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতেন। রামুচরণের মন তখন আনন্দে ভরপুর। সে নিশ্চিত হলো কুয়োটা সত্যিই অলৌকিক। লক্ষ্মী অবশ্য এই হঠাৎ প্রাপ্তি নিয়ে কিছুটা ভীত ছিল। এত ধন যেন আমাদের জন্য কাল না হয়, সে ফিসফিস করত। জিনিসপত্রগুলো যেন অলক্ষ্যে পাওয়া, এতে কি কোনো বিপদ নেই? কিন্তু রামুচরণ ততদিনে আশার নতুন আলো দেখেছে। দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার নেশা তাকে গ্রাস করেছে। আর একটা শেষবারের জন্য চাইব। সে লক্ষ্মীকে বোঝালো, আমাদের একটা পাকা বাড়ি হোক, যাতে ঝড় বৃষ্টিতে ছেলে মেয়েদের কষ্ট না হয়, আর কানাই মিনাকে যেন স্কুলে পাঠাতে পারি। লক্ষ্মী অনিচ্ছা সত্ত্বেও স্বামীর ইচ্ছায় সায় দিল। তার মন বলছিল এ খেলা ভালো নয়। এবার রামুচরণ গভীর রাতে গেল কুয়োটার কাছে। এবার সে আরও বেশি চাল, ফুল আর একজোড়া নতুন ধূপকাঠি নিয়ে গেল। হে দাতা, সে বলল, তার কণ্ঠস্বরে এবার আর মিনতি নয়, এক প্রকার অধিকার বোধের ছোঁয়া। আমাদের একটা ভালো বাড়ি দাও, আর ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করো। পরের কয়েক মাসের মধ্যে গ্রামে বিস্ময়ের ঝড় বয়ে গেল। রামুচরণের পুরনো মাটির বাড়ির পাশে এক নতুন চকচকে দোতলা বাড়ি গড়ে উঠল। বাঁশের সাঁকো পেরিয়ে স্কুলে যাওয়া কানাই আর মিনার জন্য নতুন বই আর স্লেট এলো। গ্রামের একমাত্র হাই স্কুলে ভর্তি হলো তারা। রামুচরণ যেন রাতারাতি গ্রামের সবচেয়ে ধনী কৃষকদের একজন হয়ে উঠল। তার গোয়ালে দুটি নতুন গরু, পুকুরে টাটকা মাছ। গ্রামের সবাই হিংসা করল, কেউ কেউ বিস্ময়ে শ্রদ্ধাবনত হল। দেবেন সেন শুধু গম্ভীর মুখে দেখতেন, কোনোদিন কিছু বলতেন না। কেবল তার চোখে মিশে থাকত এক গভীর সতর্কতা। কিন্তু এই সমৃদ্ধি আসার সঙ্গে সঙ্গেই শুরু হলো অদ্ভুত উড়ে ঘটনা। প্রথমে রাতে কুয়োর দিক থেকে আসা এক অদ্ভুত গোঙানির শব্দ। তারপর গভীর রাতের নিস্তব্ধতায় মনে হতো যেন কেউ তাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। লক্ষ্মী প্রথম প্রথম ভাবত সব তার মনের ভুল, কিন্তু তারপর সে লক্ষ্য করল তাদের বাড়ির উঠোনে মাঝে মাঝেই গভীর পায়ের ছাপ। কারোর নয়, যেন কোনো বড়সড় পশুর। কিন্তু এমন কোনো পশু গ্রামে নেই। রাতের বেলা ঘরের মধ্যে ঠান্ডা বাতাস বইতে শুরু করত। এমনকি জ্যৈষ্ঠ মাসের তীব্র গরমেও যেন বরফ শীতল স্পর্শ টের পেত তারা। কানাই আর মিনা হঠাৎ করেই চুপচাপ হয়ে গেল। খেলাধুলোয় তাদের মন বসত না। মিনাকে মাঝে মধ্যে দেখা যেত সে যেন কোনো অদৃশ্য কিছুর সঙ্গে কথা বলছে। কানাই রাতে ঘুমের মধ্যে ছটপট করত, ফিসফিস করে বলতো, মা ওটা দেখছে, বাবা কুয়োর কাছে যেও না। লক্ষ্মী ভয়ে আঁতকে উঠত। রামুচরণ অবশ্য এসবকে ছেলে মানুষই বলে উড়িয়ে দিত। তার মন তখন ভবিষ্যতের আরও বড় স্বপ্নের জাল বুনতে ব্যস্ত। সে ভাবত তার একটা ধানের ব্যবসা হোক, গ্রামে তার নামডাক হোক। একদিন গভীর রাতে লক্ষ্মী জলের জন্য উঠে দেখে রামুচরণ বিছানায় নেই। সে খোঁজ করতে বাইরে গিয়ে দেখে উঠোনে কুয়োর দিক থেকে আসা একটা আবছা আলো জ্বলছে। ভয়ে তার গলা শুকিয়ে গেল। ভয়ে ভয়ে সে জানলার কাছে গিয়ে উকি দিল। দেখল রামুচরণ কুয়োর পাড়ে বসে ফিসফিস করে কি যেন বলছে। লক্ষ্মী বুঝতে পারল রামু আবারও কিছু চাইছে। তার শির দাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এই সমৃদ্ধি তাদের সর্বনাশ করছে। পরদিন সকালে রামুচরণ ঘোষণা করল সে ধান আর পাটের ব্যবসা শুরু করবে। গ্রামে একটা ছোট্ট আড়ত বানানোর পরিকল্পনাও তার। লক্ষ্মীর চোখে তখন ভয়ে জল। আর না গো, সে স্বামীর পা জড়িয়ে ধরল। আর কিছু চেও না, আমাদের যা আছে তাতেই আমরা সুখী। আমার বুক কাঁপছে গো। রাতে কানে কিছু ফিসফিস শব্দ শুনি। মিনাও কেমন যেন হয়ে গেছে। মনে হয় কোনো অশুভ শক্তি আমাদের পিছু নিয়েছে। রামুচরণ স্ত্রীর কথা কানে তুলল না। তার চোখে তখন শুধু লোভ আর আকাঙ্ক্ষার ঝলক। তুমি কুসংস্কারগ্রস্ত হয়েছ লক্ষ্মী, সে হেসে উড়িয়ে দিল। এসব মনের ভুল। কিন্তু মনের ভুল ছিল না। রাতের পর রাত সেই কুয়োর কাছের শব্দ আরও স্পষ্ট হল। গোঙানি রূপান্তরিত হল এক অশরীরী চিৎকারে। ঘরের ভিতরে মাঝে মাঝেই অদ্ভুত একটা পচা গন্ধ ভেসে আসত।
আয়নায় মাঝে মাঝে তাদের নিজেদের প্রতিচ্ছবির পাশে অন্য একটা আবছায়া চেহারা দেখা যেত। কানাই আর মিনা এখন সারাদিনই ভয়ে গুটিয়ে থাকত। মিনাকে প্রায়শই তার বিছানার এক কোণে বসে ঘরের শূন্য কোণার দিকে তাকিয়ে থাকতে দেখা যেত। তার অস্ফুট স্বরে শোনা যেত, ওটা চলে আসছে, আরও কাছে, ওটা বাবাকে ডাকছে। দেবেন সেন একদিন রামুর বাড়ি এলেন। তার চোখে এক গভীর উদ্বেগ। রামু, তিনি শান্ত অথচ দৃঢ়স্বরে বললেন, সব ধন সম্পত্তি ত্যাগ করে আগের মতোই জীবন কাটা। ওই কুয়ো অশুভ। শত শত বছর আগে গ্রামের এক তান্ত্রিক কুয়োটাকে শাপগ্রস্ত করেছিল। সে নাকি তার সাধনার সিদ্ধির জন্য এক অপশক্তির সঙ্গে চুক্তি করেছিল। সেই অপশক্তি মানুষের লোভের ওপর ভর করে জীবিত হয়। যত চাইবে তত সে তোমার কাছে আসবে। একসময় সব কিছু গ্রাস করে সে তোমাকে শূন্য করে দেবে। এই প্রাচুর্য তোমার নয়, এ তো মরণ ফাঁদ। রামুচরণ এবার রেগে গেল। আপনি হিংসা করছেন দেবেন কাকা, সে বলল। গরিবরা ধনী হলে বুঝি আপনার সহ্য হয় না? আমি কি চুরি করেছি যে আপনি আমাকে শাপগ্রস্ত বলছেন? দেবেন সেন দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। তিনি জানতেন লোভ মানুষকে কতটা অন্ধ করে দেয়। এদিকে রামুচরণের ব্যবসা ফুলে ফেপে উঠল। সে জমির পর জমি কিনতে লাগল। গ্রামে তার প্রতিপত্তি বাড়ল। কিন্তু তার পরিবারের মুখে হাসি ছিল না। লক্ষ্মী সারাক্ষণই ভয়ে জড়সড়। কানাইয়া মিনা যেন জীবন্ত পুতুলের মতো হয়ে গেল। তাদের শরীরের রং ফ্যাকাশে হয়ে গেল, চোখে বসা গভীর কালি। তারা এখন দেখত শুধু রাতেই নয়, দিনের আলোতেও সেই অদৃশ্য সত্তা তাদের অনুসরণ করছে। একদিন মিনা জ্বর গায়ে বিকারের ঘোরে বলল, ওটা আমাকে চাইছে, ওটা আমাকে ওর কাছে টেনে নিচ্ছে। মা, কুয়োর সেই জলটা দেখছে। লক্ষ্মীর মনে হলো আর দেরি করলে সব শেষ হয়ে যাবে। সে আবার রামুচরণের পায়ে পড়ল। আমার মিনাকে বাঁচাও গো, ওটা আমাদের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। সব ছেড়ে দাও, আমরা আবার গরিব হয়ে যাই, তবু সপরিবারে বাঁচি। কিন্তু রামুচরণ তখন এক অন্য মানুষ। সে তখন তার লোভের জালে এমনভাবে জড়িয়ে গেছে যে মুক্তির পথ দেখতে পাচ্ছিল না। শুধু আর একটা বার, সে বলল, আমার ব্যবসাটা আরও বড় হোক, তারপর সব ছেড়ে দেব। এই শুধু আর একটা বারই ছিল তাদের শেষ সর্বনাশ। সেই রাতে শুরু হলো এক প্রলয়ঙ্করী ঝড়। বিজলির ঝলকানিতে আকাশ চিরে যাচ্ছিল। বিদ্যুতের গর্জনে মাটি কাঁপছিল। লক্ষ্মী ভয়ে ছেলেমেয়েদের বুকে জড়িয়ে ধরেছিল। রামুচরণ তখন ঘরের বাইরে কুয়োর দিকে ছুটে গিয়েছিল। সে বিশ্বাস করত এই ঝড় তার ব্যবসাকে ক্ষতি করতে পারে, তাই সে আবার কিছু চাইতে গিয়েছিল। লক্ষ্মীর কানে ভেসে এলো রামুর আর্তচিৎকার। তারপরই এক বিকট শব্দ। মনে হলো যেন শত শত উন্মত্ত জন্তু একসাথে গর্জন করে উঠল। বিজলির আলোয় লক্ষ্মী দেখল কুয়োর মুখ থেকে বেরিয়ে আসছে এক বিশাল কালো ছায়া। তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার। ছায়াটা রামুচরণের দিকে দ্রুত এগিয়ে গেল। রামু প্রাণপণে দৌড়াতে চেষ্টা করল, কিন্তু সেই অদৃশ্য সত্তা তাকে পিছিয়ে টেনে ধরল। লক্ষ্মী ছেলেমেয়েদের নিয়ে ভয়ে হিম হয়ে যাচ্ছিল। মিনাকে টেনে নিয়ে যাচ্ছিল তার বিছানার দিকে, কানাইয়ের ঘামের ফোঁটা। তারা দরজা জানলা বন্ধ করেও সেই চিৎকার আর গোঙানি শুনতে পাচ্ছিল। তাদের মনে হচ্ছিল ঘরের প্রতিটা কোণ থেকে যেন সেই বিভীষিকাময় সত্তা তাদের দেখছে। পরদিন সকালে ঝড় থেমেছিল। সূর্যের আলো ঝলমল করছিল, কিন্তু শ্যামনগর গ্রামের আকাশে এক গভীর বিষাদের মেঘ। রামুর জাঁকজমকপূর্ণ বাড়িটা খাঁ খাঁ করছিল। গ্রামে ছড়িয়ে পড়ল এক বিভীষিকাময় খবর। রামুচরণ মণ্ডল, তার স্ত্রী লক্ষ্মী আর তাদের দুই ছেলে মেয়ে কানাই ও মিনা কেউ নেই। তাদের বিশাল বাড়ি, জমিজমা, গোয়ালের গরু সবই ছিল, কিন্তু সেই পরিবারের একজনও ছিল না। যেন তারা বাতাসে মিলিয়ে গেছে। গ্রামের মানুষ ভয়ে জড়সড় হয়ে গেল। দেবেন সেনের চোখে জল। তিনি জানতেন কি হয়েছে। গ্রামের কয়েকজন সাহসী যুবক কুয়োর কাছে গেল। কুয়োর মুখটা তখন শুকনো, জল নেই। শুধু কুয়োর গভীর থেকে ভেসে আসছিল একটা পচা গন্ধ, আর সেই ঘন অন্ধকার থেকে যেন কোনো অতৃপ্ত আত্মা ফিসফিস করে কিছু বলছিল। রামুর পরিবারকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। তাদের সব ধন সম্পত্তি পড়ে থাকল। কেউ ছুতে সাহস করল না। সেই ভুতুরে বাড়িতে আর কেউ থাকেনি। গ্রামের ইতিহাসে রামুচরণের নাম হয়ে গেল এক ভয়ঙ্কর সতর্কবাণী। শ্যামনগরের শিশুরা বড় হতে লাগল রামুচরণের পরিবার হারানোর গল্প শুনে। লোভ মানুষকে কোথায় নিয়ে যায় দেখেছিস? মায়েরা তাদের ছেলেমেয়েদের বলতো, ওই কুয়োর ধারে আর যাবি না।
গ্রামের মানুষেরা কুয়োটাকে পাথর আর মাটি দিয়ে ভরাট করে দিল, আর উপরে একটা শ্মশান তৈরি করে দিল, যাতে কোনোদিন আর লোভী মানুষের পা সেখানে না পড়ে। কিন্তু সেই ভরাট কুয়োর নিচের গভীর থেকে, বিশেষ করে অমাবস্যার রাতে, মাঝে মাঝেই নাকি কোনো শিশুর কান্নার শব্দ আর এক নারীর গোঙানি শোনা যেত। আর সেই ফিসফিসানি যা বলতো, আরও চাই, আরও চাই। রামুর পরিবার সবকিছু পেয়েছিল, কিন্তু বিনিময়ে তারা হারিয়েছিল তাদের অস্তিত্ব, তাদের আত্মাকে। তাদের সমৃদ্ধি ছিল এক অভিশাপ, যা তাদের জীবন্ত অবস্থায় গ্রাস করেছিল। প্রকৃতির বুকে মিশে থাকা এক প্রাচীন অশুভ শক্তির কাছে তাদের জীবন ছিল মাত্র এক তুচ্ছ বলিদান। শ্যামনগরের বুকে সেই অভিশপ্ত কুয়ো আজও তার পুরনো রহস্যের ছায়া ফেলে রেখেছে, কারণ কিছু কিছু রহস্যের সমাধান হয় না, কেবল তা চিরকালের জন্য এক বিভীষিকাময় জনশ্রুতি হয়ে